আমি যখন বাসর ঘরে বসে অতীতের কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম বিজয় এসে রুমের দরজা লাগিয়ে মিটিমিটি হাসতে হাসতে আমার সামনে এসে বসলো। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এমন হাবলার মতো মিটিমিটি হাসছো কেন? অনেকের প্রেম নাকি পার্ক আর সিনেমার হল পর্যন্ত, বাসর ঘর পর্যন্ত আসতে পারে না। সেদিকে আমি সৌভাগ্যবান, কলেজ লাইফের প্রেমকে বাসর ঘরে এনে ছেড়েছি। আমিও ভাগ্যবান তোমার মতো একটা স্বামী পেয়েছি। তোমাকে অনেক সুন্দর লাগছে। প্রেম করার সময় তোমার এমন অনেক কথা শুনেছি, তাই পুরনো কথাগুলো নতুন ভাবে ভালো লাগছে না। তাহলে কি করলে ভালো লাগবে? তুমি আহম্মক নাকি? একজন স্ত্রীর বাসর ঘরে বসে তার স্বামী কি করলে তার ভালো লাগবে সেটা কি তুমি বোঝো না? ও বুঝেছি, তোমার বুঝি আর তর সইছে না। সইবে কিভাবে? শুনেছি ছেলেদের 6 গুণ হলে মেয়েদের নাকি 9 গুণ। আমার 6 গুণ নিয়ে আমি সহ্য করতে পারছি না, আর তুমি 9 গুণ নিয়ে কিভাবে বসে থাকবে? এসো শুরু করি। শুরু করার আগে যে তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। আমার মুখে পরীক্ষার কথা শুনে বিজয় ঘাবড়ে গেল। জীবনের সব পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে, কিন্তু আজ বাসর ঘরে নতুন বইয়ের পরীক্ষায় সে কতখানি সফল হতে পারে সেটাই এখন ভাবার বিষয়। তবুও সাহস নিয়ে বলল, কি পরীক্ষা করবে শুনি? তুমি তো নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, আমাকে তো আর কখনো তালাক দিবে না, প্রশ্নই আসে না। আমার সবকিছু তোমার আর তোমার সবকিছু আমার, এই কথা তো নিশ্চয়ই মানো। ডেফিনেটলি। এবং আমাকে প্রচুর বিশ্বাস করো, তাই না? সেটা কি আর নতুন করে বলতে হবে? তখনই আমি আগে থেকে লিখে রাখা একটা স্ট্যাম্প আর একটা কলম আমার বুকের ভেতর থেকে বের করে তার সামনে ধরে বললাম, তাহলে চোখ বন্ধ করে এখানে একটা সিগনেচার করে দাও। বিজয় আমার হাত থেকে স্ট্যাম্পটা হাতে নিয়ে পড়তে লাগলো। পড়তে হবে না, ওখানে কি লেখা আছে সেটা আমি বলছি। ওখানে লেখা আছে, আমি বিজয় চৌধুরী, পিতা মমিন চৌধুরী, মা রাবেয়া চৌধুরী। আমার নগদ টাকার প্রয়োজন হওয়ায় দ্বিতীয় পক্ষ নাম জেসি চৌধুরী, পিতা বাবু চৌধুরী। মা প্রিয়া চৌধুরীর কাছ থেকে আমার পিতৃসূত্রে পাওয়া বসত ভিটা বন্ধক রাখিয়া নগদ 50 লক্ষ টাকা ধার নিলাম। আমার এমন কথা শুনে বিজয় অবাক না হয়ে পারল না। সে আমতা আমতা করে বলতে লাগলো, এসব কি বলছো জেসি? তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো এবং আমার উপর তোমার আস্থা কতটুকু সেটাই বাসর ঘরে মেপে দেখছি। না না, তোমার উপর পূর্ণ আস্থা আমার আছে, বলে আমার দেওয়া স্ট্যাম্পে সিগনেচার করে দিল। তারপর আমি বললাম, এই না হলে আমার দুষ্টু মিষ্টি স্বামী, তুমি একটু ওয়েট করো, আমি বিয়ের কাপড়টা ছেড়ে অন্য একটা কাপড় পরে এসে এখনই তোমাকে খুশি করে দিব। বলেই আমি খাট থেকে নেমে গেলাম। পরদিন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে গোসল ছেড়ে ডাইনিং রুমে বসে নাস্তা করছি আর মনে মনে ভাবছি, আমি আমার পিতামাতার প্রতিশোধ নিতে পারবো। মাকে ঘরে কথা দিয়ে এসেছি, যে ঘর থেকে বিজয়ের মা বাবা তোমাকে মিথ্যা ডিভোর্সের নাটক সাজিয়ে বের করেছিল, সেই ঘরে আমি তোমার সম্মান, তোমার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে সেই ঘরে তোমাকে ফিরিয়ে আনবো। কথাগুলো ভাবতে ভাবতে এর মধ্যে আমার নাস্তা করা শেষ হয়ে গেল। আমার শাশুড়ির ভোরবেলায় ঘুম ভেঙে গেল, হয়তোবা প্রস্রাবের চাপ পেয়েছে। সচরাচর সকালবেলা সবাই প্রস্রাবের চাপ পায়, তাই উনি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে চলে আসলেন। উনি ড্রয়িং রুমে এসে দেখলেন আমি সোফাতে হেলান দিয়ে টি টেবিলে পা তুলে সাত সকালে বসে সিগারেট টানছি। উনি হঠাৎ করে আমাকে এই অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। আমি ওনাকে দেখে বললাম, কি হয়েছে, এমন বিচলিত হলেন কেন? মাগো, তুমি কি আমাদের বিজয়ের বউ জেসি, যার গতরাতে আমার ছেলের সাথে বিয়ে হয়েছে? আপনার কি সন্দেহ লাগছে? না সেটা না, কিন্তু তুমি নতুন বউ, শ্বশুর বাড়িতে প্রথম দিনে সেই ড্রয়িং রুমে সোফার উপর বসে টি টেবিলে পা টেনে দিয়ে যেভাবে সিগারেট ফুঁকছো, তাতে তো মনে হচ্ছে তুমি মরে ভূত হয়েছো কিনা বুঝতে পারছি না। এখানে কেউ মরে ভূত হয়নি, তবে আমার কথা না শুনলে আমি তাকে মেরে ভূত করে ছাড়বো। আপনি এমন সাত সকালে কোথায় যাচ্ছেন? আমতা আমতা গলায় আমার শাশুড়ি বলল, প্রস্রাবের চাপ পেয়েছে, তাই একটু বাথরুমে যাচ্ছি। ওখানে আমার গোসলের কাপড় চোপড় গুলো আছে, আক্কেল করে ওগুলো ধুয়ে দিয়ে বেলকনিতে শুকাতে দিবেন। তুমি এসব কি বলছো বৌমা? আমি তোমার শাশুড়ি, আপনাকে তো আমি সতীন ভাবছি না। শাশুড়ি ভাবছি বলেই তো এত কথা বলছি, না হলে তো ঘাট চেপে ধরে কাপড় কাচার জন্য বাথরুমে ঢুকিয়ে দিতাম। আমার এমন কথা শুনে আমার শাশুড়ি বাথরুমের দিকে না গিয়ে আবারও নিজের রুমের দিকে চলে যাচ্ছিল। আমি একটা ধমক দিয়ে বললাম, কি ব্যাপার, প্রস্রাব করতে না গিয়ে ওদিকে কই যাচ্ছেন? আমার প্রস্রাবের চাপ কেটে গেছে, বলেই উনি দৌড় দিয়ে নিজের রুমের দিকে ঢুকে গেলেন। রুমে এসে আমার ঘুমন্ত শ্বশুরের উপর গিয়ে পড়ল। কি ব্যাপার, তুমি এমন সাত সকালে হঠাৎ করে আমার গায়ের উপর এসে পড়লে কেন? দুনিয়ার মুসিবত সব আমার মাথার উপর এসে পড়েছে, তাই আমি তোমার গায়ের উপর এসে পড়েছি। মানে কি? মানে কি নিজের চোখে দেখবে, এসো। বলে আমার শ্বশুরকে খাট থেকে নামিয়ে টানতে টানতে ড্রয়িং রুমের দিকে নিয়ে আসলেন। আমার শ্বশুরকে নিয়ে যখন আমার শাশুড়ি ড্রয়িং রুমে আসলেন, তখনও আমি আগের ভঙ্গিতে সোফায় বসে টি টেবিলের উপর পা রেখে সিগারেট টানছিলাম। আমার শ্বশুর যেন শস্যের মধ্যে ভূত দেখলেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কি দেখছেন এমন করে? তুমি মানে আপনি কি আমাদের বৌমা? বৌমা নয়, বলুন জ্বলন্ত বৌমা। 19 থেকে 20 হলেই ব্লাস্ট হয়ে পুরো ঘরটা ধ্বংস করে দিব। এমন কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি ভয় পেয়ে গেলেন। এখনো তো মাত্র শুরু, ওনাদের হৃদয়ে কম্পন তুলে দিতেই তো আমি এই ঘরে এসেছি। আমার শ্বশুর এখন কিছুটা সাহস সঞ্চয় করে বললেন, দেখো মেয়ে, এটা তোমার বাবার বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি, আর তুমি বিয়ের পরদিনই সেই
সেই শ্বশুর বাড়িতে বসে সিগারেট টানছো? এত বড় স্পর্ধা তোমার হয় কিভাবে? আমি একটা ধমক দিয়ে বললাম, গলা নামিয়ে কথা বলুন। আগেই বলেছি আমি বৌমা নই, তরতাজা একটা বোমা। শুনুন, এই বুড়ো মহিলা আমার জন্য নাস্তা তৈরি করবে, আর আপনি গিয়ে আমার গোসলের কাপড়গুলো ধুয়ে বেলকনিতে শুকাতে দিয়ে আসবেন। আমার শাশুড়ি কাপা কাপা গলায় বলল, বৌমা, উনি তোমার শ্বশুর হয়, উনি হার্টের রোগী, উনি কিভাবে তোমার গোসলের কাপড় ধুবে? অত সব বুঝি না, উনি আমার গোসলের কাপড় ধুবে, আর আপনি আমার জন্য নাস্তা তৈরি করবেন, যান। আমার এমন কথা শুনে আমার শ্বশুর বলল, মগের মুল্লুক নাকি? বিজয় কই? ওর বউ এগুলো কি শুরু করেছে? বিজয়, এই বিজয় বলে ডাকতে ডাকতে আমার শ্বশুর শাশুড়ি আমাদের রুমের দিকে গেলেন। এসে দেখে বিজয় মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে। আমার শ্বশুর বিজয়টাকে একটা খোঁচা মেরে বলল, এই হারামজাদা, কোথাকার কোন মেয়েকে ধরে নিয়ে আসলি? সে তো এখন ড্রয়িং রুমে বসে সিগারেট ফুঁকছে, আর তোর মা আর আমাকে বলছে ঘরের কাজ করতে। বিজয় শোয়া থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বলল, এইসব কি বলছো বাবা? তোমার কি মাথা ঠিক আছে? পাশে দাঁড়ানো আমার শাশুড়ি বলল, তোর বাবা আর আমার মাথা ঠিক ছিল, কিন্তু তোর বউয়ের এমন কার্যকলাপ দেখে আমাদের মাথা ঘুরে গেছে। তুই আয় আমাদের সাথে, দেখ তোর বউয়ের অপকর্ম। বলেই বিজয়কে খাট থেকে নামিয়ে ড্রয়িং রুমের দিকে নিয়ে আসলেন। বিজয়কে আসতে দেখে আমি সিগারেটের শেষ টানটা দিয়ে সিগারেটটা ময়লার পাতিলে ফেলে দিলাম। আমাকে দেখে বিজয় বলল, কি ব্যাপার জেসি, তুমি এসব কি করছো? তুমি নাকি বাবাকে তোমার গোসলের কাপড় এবং মাকে সকালে নাস্তা রেডি করতে বলেছো? হ্যাঁ বলেছি, তাতে সমস্যা কি? ওনারা তোমার শ্বশুর শাশুড়ি, মা বাবার মতো। আমার কাছে ওনারা চাকর আর চাকরানির মতো, সাথে তুমিও আমার বিশ্বস্ত গোলামের মতো। বিজয় এবার উত্তেজিত হয়ে বলল, তুমি কিন্তু লিমিট ক্রস করছো জেসি, গলা নামিয়ে কথা বলো। বিয়েতে দেনমোহর কত দিয়েছিলে মনে আছে? পাশে দাঁড়ানো আমার শ্বশুর বলল, এই হারামজাদা, বল বিয়েতে কত টাকা দেনমোহর দিয়েছিস? 50 লক্ষ টাকা। আমার শাশুড়ি চোখ বড় বড় করে বলল, 50 লক্ষ টাকা? সামান্য একটা বিয়েতে এত টাকা কেউ দেনমোহর দেয় নাকি? আমি একটা হাসি দিয়ে বললাম, দেনমোহর তো 50 লক্ষ, এর বাইরেও আপনার ছেলে এই বাড়ি ফিটে আমার কাছে বন্ধক রেখে আরো নিয়েছে 50 লক্ষ। তার মানে আমার দেনমোহরের 25 লক্ষ এবং আমার থেকে বাড়ি বন্ধক দিয়ে নেওয়া 50 লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত আপনারা সবাই আমার খেয়াল খুশি মতো চলবেন, অন্যথায় চিটিং মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিব। আমার মুখে এমন কথা শুনে ওনারা সবাই ভয় পেয়ে যে যার মতো আমার অর্ডার পালন করতে চলে গেল। আমার শাশুড়ি গিয়ে রান্নাঘরে চুলা জ্বালিয়ে দিল। আমাকে বিয়ে করানোর আগে নাকি এই ঘরে একটা চাকরানি ছিল, যেহেতু আমাকে বিয়ে করে আনছে সেহেতু আমাকে দিয়ে ঝিয়ের কাজ করানো যাবে, সেই উদ্দেশ্যে চাকরানিটাকে বিদায় করে দিয়েছিল। এখন উল্টো আমি এসে ওনাদেরকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছি। কেন করাচ্ছি সেটা অনেকেই জানেন না, তারা একটু পর বুঝতে পারবেন। আমার শাশুড়ি অনেক কষ্ট করে রুটি বেলতে লাগলেন, আবার অন্যদিকে আমার শ্বশুর আমার গোসল করে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিতে লাগলেন। উনি বুড়ো মানুষ, পারছে না, তবু অনেক কষ্ট করে কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। ভাবছেন আমি এতটা পাষাণ নির্দয় হই কিভাবে? ওনারাই আমাকে এতটা পাষাণ নির্দয় হতে বাধ্য করেছেন। আমি বিকালবেলা খাওয়া দাওয়া করে মাকে কল করেছিলাম। গতকাল থেকে মায়ের সাথে আমার কথা বলা হয়নি, তাই মায়ের সাথে কথা বলছিলাম। এমন সময় আমার শ্বশুর শাশুড়ি বিজয় এসে আমার রুমে বাধ্যগত চাকরের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মার সাথে কথা বলা শেষ করে মোবাইলের লাইনটা কেটে দিয়ে ওনাদের উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার, ঘরের কাজ না করে আপনারা সবাই এখানে কেন? যান, তাড়াতাড়ি কাজ করে নিন। যদি দেখি কেউ বিন্দুমাত্র কাজে গাফিলতি করেছেন তাহলে সাথে সাথে ঘাট ধাক্কা দিয়ে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দিব। তখন আমার শ্বশুর শাশুড়ি আমার পা চেপে ধরে বলল, মারে, এ কোন পাপের শাস্তি তুমি আমাদেরকে দিচ্ছ? সে কথা জানতে হলে আপনাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিকালবেলা আমি ড্রয়িং রুমে বসে আছি, আর আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ওনাদের মুখের দিকে তাকিয়ে আমার মৃত বাবা এবং মায়ের চেহারায় তৃপ্তির হাসি দেখতে পাচ্ছি। এমন সময় দরজা খোলার শব্দ পেয়ে আমরা সবাই দরজার দিকে তাকালাম। আমার মাকে এত বছর পর ঘরে ঢুকতে দেখে আমার শ্বশুর শাশুড়ি চমকে উঠল। আমার শ্বশুর বলে ফেললো, বাবুর বউ তুমি? হ্যাঁ আমি, আর জেসি হচ্ছে আপনার ছোট ভাই বাবুর একমাত্র কন্যা। আমার শ্বশুর শাশুড়ির বুঝতে বাকি রইল না আমি ওনাদেরকে কিসের শাস্তি দিচ্ছি, তাই ওনারা দৌড়ে এসে মাকে ধরে বলল, বোন তুমি আমাদেরকে বাঁচাও, একমাত্র উপরে আল্লাহর নিচে তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমার শ্বশুর শাশুড়ি এমন অসহায় আত্মসমর্পণ দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে লিখে দিন জেসি কি কাজটা ভালো করেছে নাকি ঠিক করেনি। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ।